দোকান। সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল যাচ্ছেন ভ্যান্স, শাহবাজ, মনিরও। হরমুজে ইরান টোল বসাবে না, বসাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। এবং শেষ মুহূর্তের নাটকীয় জয়ে নকআউটে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া সফর করবেন তিনি। এরপর চীন যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশ মিলিয়ে 6 দিনের সফর করবেন তিনি। মালয়েশিয়া সফর শেষে 23 থেকে 26 জুন প্রধানমন্ত্রী চীনে অবস্থান করবেন। দুই দেশের প্রধানমন্ত্রীর সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ার সফর থেকে শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে ধারণা করছেন সফর সংশ্লিষ্টরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে 2টি সমঝোতা স্মারক এবং 2টি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। আর সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করা। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা বেজিং সম্পর্ক কোন দিকে এগোবে তা জানা যাবে আসন্ন এই সফরে। রাজধানীর গুলশানে প্রায় 18 ঘন্টার নাটকীয় অভিযানে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও প্রযোজক মির্জা আবুল বাশার মামুন। পুলিশ জানিয়েছে, প্রতারণা ও অর্থ আত্মসাৎ সহ একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। নাটকীয় এই গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। বিস্তারিত জাগোডাস রিপোর্টে। প্রায় 18 ঘন্টার টানা অভিযান। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজেও মিলছিল না কাঙ্ক্ষিত ব্যক্তির সন্ধান। অবশেষে গভীর রাতে পুলিশের সন্দেহ গিয়ে থামে একটি বাথরুমের ফলস সিলিংয়ে। সেখানেই লুকিয়েছিলেন চিত্রনায়িকা ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত প্রযোজক মির্জা আবুল বাশার মামুন। শুক্রবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মামুনের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর অভিযানে নামে পুলিশ। একটি মামলার বাদীকে সঙ্গে নিয়ে বাসাটিতে তল্লাশি শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা অনুসন্ধানের পরও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে অভিযানে থাকা কর্মকর্তাদের সন্দেহ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে বাথরুমের ফলস সিলিংটি অস্বাভাবিক মনে হলে সেখানে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকেই তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়। অভিযানে উপস্থিত গুলশান থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, চাকরি ও ডিলারশিপ দেওয়ার নামে প্রতারণা, গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ এবং কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মামুনের বিরুদ্ধে। এর আগেও গত বছরের অক্টোবর মাসে একই ধরনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। নাটকীয় এই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফলস সিলিংয়ের ভেতরে লুকিয়ে থাকার ঘটনাটি নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে নারী শিশু সহ 20 জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির প্রচণ্ড বাধার মুখে শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। শনিবার সকালে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুষিন চেষ্টার শিকার 20 জনের মধ্যে 11 জন নারী, 4 জন শিশু, 5 জন পুরুষ রয়েছেন।
এর আগে শুক্রবার দিনগত রাতে চৌকা সীমান্তে এই ঘটনা ঘটে। মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবির টহল দলের তৎপরতায় 20 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবির বাধার মুখে তারা শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা করেছে বাজুস। দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্স থেকে প্রায় 200 ভরি সোনা, 1200 ভরি রূপা এবং নগদ 20 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে নগরের সমবায় মার্কেটে দোকান খুলতে এসে মালিকপক্ষ চুরির বিষয়টি জানতে পারে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময়ে ঘটনা ঘটেছে। এ সময় দোকান বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি রাজশাহী জেলা। বাজুসের রাজশাহী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম অপু বলেন, প্রাথমিকভাবে প্রায় 200 ভরি সোনা, 1200 ভরি চাঁদি এবং নগদ 20 লাখ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির একটি টিম তথ্য সংগ্রহ করছে। এখনও লিখিত অভিযোগ পায়নি, তবে পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে। দিবাগত বৃহস্পতিবার রাত্রে 9:30টায় দোকান বন্ধ করেছি। দোকান বন্ধ করে আমি বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পরে আজ শনিবার সকাল 9:30টায় আমার দোকানের ছেলে আমার দোকানের একটা সাইডের এক পাল্লা খুলে খুলে দেখে যে আমার আলমারি ভাঙা দেখে সে আমাকে তাৎক্ষণিক খবর দেয়। খবর দেওয়ার পরে আমি দৌড়তে আসি। এসে দেখি আমি দোকানের ভেতরে ঢুকে দেখি আমার সমস্ত মালামাল নিয়ে গেছে। আমার পাশের দোকান আফিয়া জুয়েলার্স, তার তালাটা চাবি দিয়ে খুলেছে। তালা ভাঙেনি, নট ভাঙা, চাবি দিয়ে তালা খুলেছে। তালা খুলে ঢুকেছে। ঢোকার পরে আমার ওয়াল আর ওই দোকানের ওয়াল ভেঙেছে। ভাঙার পরে আমার দোকানে প্রবেশ করে আমার দোকানে সিন্দুক ভেঙেছে। সিন্দুক ভেঙে আমার সমস্ত পুরো দোকানের যা মালামাল, আপনারা গিয়ে দেখেন, ওখানে আমার কিচ্ছু নাই। সমস্ত মালামাল নিয়ে আবারও আফিয়া জুয়েলার্স দিয়ে বাড়িয়ে যাওয়ার পরে আবারও ওই 2টা তালা আবার ওরা লাগিয়েছে। তাহলে ওই তালা কে খুললো আর কে লাগালো? এই জুয়েলার্সে যারা থাকেন তারা গত বৃহস্পতিবার রাত 9টা থেকে 9:30 পর্যন্ত তারা ছিলেন। এরপরে বন্ধ করে চলে গিয়েছেন। শুক্রবারে বন্ধ ছিল। আজকে সকাল 9:30টার দিকে আসার পরে তাদের রুম খুলে দেখছে পাশের যেই জুয়েলার্স আছে ওইটা দিয়ে কে বা কারা ঢুকে ওয়ালটা কেটে এই জুয়েলার্সে প্রবেশ করছে এবং তাদের এখান থেকে বেশ কিছু পরিমাণ স্বর্ণ এবং তাদের মতে টাকা পয়সা নিয়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করে নাই। আমরা লিখিত অভিযোগ পেলে পরিমাণটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। যে জাতীয় সমাজ তার মেধাবীদের যথাযথ সম্মান দিতে পারে না, সেই জাতি কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডক্টর কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যাদের সামনে বক্তব্য রাখবো আমার চেয়ে অনেক মেধাবী আমাদের মাননীয় সচিব, এই মাটির সন্তান, আমার অত্যন্ত প্রিয় জনাব সাইদুর রহমান খান, দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ সাফল্যের পর আজকে দেশের গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের উনি সচিব, তারা দেশ পরিচালনা করেন। তিনি খুব সুন্দর আপনাদের সামনে বলেছেন। তো আমার আজকে আমাদের প্রিয় বাংলাদেশে উদীয়মান সকল মেধাবীদেরকে আগামী দিনে আরও সুন্দর করে গড়ে তোলার প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আয়োজিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জানাবো আন্তর্জাতিক সংবাদ।
টানা 3 দিন ও রাতের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার জনজীবন। গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অতি বর্ষণের জেরে সমতল এবং পাহাড়ের জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে শনিবার সকালের দিকে বৃষ্টি হলেও বিকেলের পর থেকে বৃষ্টি বন্ধ রয়েছে। অতিবৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলোতে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং যাওয়ার সড়কেও ধস নেমেছে। অতিবৃষ্টির কারণে মিরিক যাওয়ার অস্থায়ী দুধিয়া সেতু পানির তোড়ে তলিয়ে গেছে, যার কারণে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার সড়ক এই মুহূর্তে সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এর মধ্যে ভারতের 110 নম্বর জাতীয় সড়কে পানি উঠে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পানি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে 10 নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রবল বৃষ্টির কারণে ফুসছে বালাসন নদী, আর এই বালাসন নদীতেই হিউম পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল দুধিয়া সেতু। নদীর পানির তোড়ে ভেসে গেছে সেতুটি। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। মহানন্দা নদীর কাছে খারসাং থেকে শিলিগুড়ি পর্যন্ত 3 লাইনের সড়ক ভেঙে গেছে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন মহানন্দার ফুলবাড়ি ব্যারাজের গেট খুলে দিয়েছে। তিস্তার পানির স্তরের ওপর 24 ঘন্টার নজরদারি চালাচ্ছে প্রশাসন। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই সপ্তাহে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এবং রোববার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। একই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশ্যে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলটি এরই মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে। ইরানি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক যাতে সব পক্ষ পুরোপুরি বাস্তবায়ন করে তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এদিকে ওয়াশিংটন ছাড়ার আগে শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের এই আলোচনা নিয়ে তিনি বেশ আশাবাদী। ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবানন পরিস্থিতি নিয়ে এই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো টোল বা শুল্ক আদায় করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কৌশলগত জলপথে যদি কোনো টোল বসানো হয় তবে তা কেবল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আদায় করা হতে পারে। শনিবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্পের এই অনমনীয় অবস্থান সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি সমঝোতার স্মারক ভেস্তে যাওয়ার নতুন শঙ্কা তৈরি করেছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি চলাকালীন 60 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল থাকবে না এবং এই 60 দিনের মেয়াদ শেষ হওয়ার পরও কোনো টোল আদায় করা যাবে না। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং ওয়াশিংটনের পক্ষ থেকে যদি টোল আরোপ করা হয় সেটি হবে ভিন্ন বিষয়। যদি চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নিরাপত্তা খরচ এবং গার্ডিয়ান অ্যাঞ্জেল বা অভিভাবক হিসেবে সেবা দেওয়ার ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্র এই শুল্ক আদায় করতে পারে। মাত্র 40 দিনের যুদ্ধ। শুরুতে ধারণা ছিল যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ভেঙে পড়বে ইরানের সামরিক সক্ষমতা, কিন্তু যুদ্ধের শেষ দিকে এসে উল্টো প্রশ্নের মুখে পড়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। হাজার হাজার কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানের কৌশলগত সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায়নি। একই সঙ্গে দ্রুত কমতে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ, যা চীনকে ঘিরে ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, যার অস্ত্র ভাণ্ডারকে প্রায় অশেষ মনে করা হতো, মাত্র 40 দিনের এক যুদ্ধে এমন এক বাস্তবতার মুখোমুখি হবে, এটা ছিল অকল্পনীয়। 28 ফেব্রুয়ারি মধ্যরাতের আকাশ কাঁপিয়ে শুরু হয় হামলা।
একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইরানের দিকে। প্রথম 48 ঘন্টাতেই ব্যবহার করা হয় প্রায় $560 কোটি নির্ভুল অস্ত্র। ওয়াশিংটনের কৌশলবিদরা ভেবেছিলেন দ্রুত আঘাতে প্রতিপক্ষ ভেঙে পড়বে, কিন্তু গল্পটা সেখানেই মোড় নেয়। দিন গড়াতে থাকে, লক্ষ্যবস্তুতে আঘাতের সংখ্যা 13,000 ছাড়িয়ে যায়। আকাশে উড়ে যায় হাজার হাজার কোটি ডলারের JASSMER, টমাহক, প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র। যুদ্ধক্ষেত্রে আগুন জ্বলছিল, কিন্তু আরেকটি আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল মার্কিন অস্ত্র ভাণ্ডারের ভেতরে। তা হলো মজুদ ফুরিয়ে যাওয়ার আগুন। চতুর্থ সপ্তাহে এসে গোয়েন্দা প্রতিবেদনের পাতায় দেখা যায় উদ্বেগজনক হিসাব। চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য সংরক্ষিত JASSMER মিসাইলের বড় অংশ ইতোমধ্যেই ব্যবহার করা হয়ে গেছে। টমাহক ভাণ্ডারের প্রায় 1/3 শেষ। প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদন করতেও লাগতে পারে 5 বছর। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল অন্যত্র। এত বিপুল হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়নি। কমান্ড কাঠামো টিকে ছিল, কৌশলগত ভারসাম্য বদলায়নি। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো চীনের উপর এর প্রভাব। এই অস্ত্রগুলো মূলত চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ, তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর মাথায় রেখে তৈরি করা হয়েছিল, কিন্তু ইরান যুদ্ধেই এগুলোর বড় অংশ শেষ হয়ে গেছে। যুদ্ধের 40তম দিনে যখন ধোঁয়া ধীরে ধীরে সরতে শুরু করলো, তখন সামনে এলো এক অস্বস্তিকর সত্য। বিজয়ের প্রত্যাশায় শুরু হওয়া অভিযান যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছে দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক চাপে। আধুনিক যুদ্ধ ইতিহাসে এই সংঘাত তাই শুধু ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়, এটি এমন এক সতর্ক বার্তা যেখানে প্রশ্ন উঠেছে, অসীম শক্তিরও কি শেষ আছে? তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ম্যাচের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। টরন্টোর BMO ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বদলি খেলোয়াড় ডেনিজ উনদাফ ছিলেন জার্মানদের জয়ের নায়ক। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল জার্মানি। কাই হাভারটজ, জামাল মুসিয়ালা এবং লুকাসো এনমেচা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি, বরং প্রথমার্ধে এগিয়ে যায় আইভরি কোস্ট। 30 মিনিটে বাম দিক থেকে গড়ে ওঠা এক আক্রমণে আমাদ দিয়ালের শট অসাধারণভাবে ব্লক করেন নাথানিয়েল ব্রাউন। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি ফ্রাঙ্কেসি। কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে আইভরি কোস্টকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে জার্মানি দুবার বল জালে পাঠালেও গোল দুটি বাতিল হয়। প্রথমে আলেকজান্ডার পেভলোভিচ এবং পরে জামাল মুসিয়ালার ফাউলের কারণে গোলগুলো স্বীকৃতি পায়নি। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা উনদাফ। 68তম মিনিটে আরেক বদলি নাদিম আমিরের ক্রস কাই হাভারটজকে এগিয়ে গেলেও ঠিকই পৌঁছে যায় উনদাফের কাছে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত ভলিতে গোল করে জার্মানিকে সমতায় ফেরান তিনি। এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করার সময়ের 4র্থ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। লুকাস এনমেচা ঠান্ডা মাথায় বক্সের ভেতরে পাস বাড়িয়ে দেন উনদাফের উদ্দেশ্যে। এক টাচে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী শটে বল জালে জড়িয়ে জার্মানির অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার। হিউস্টনে আক্রমণাত্মক ফুটবলের এক অনবদ্য প্রদর্শনী উপহার দিয়ে সুইডেনকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। এই জয়ে গ্রুপ F এর শীর্ষে উঠে গেছে অরেঞ্জ বাহিনী, আর শেষ 16-এ ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল তারা। ম্যাচের শুরু থেকেই সুইডেনের উপর চাপ সৃষ্টি করে নেদারল্যান্ডস। সেই চাপের ফলও আসে দ্রুত। প্রথমে 17 মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান ব্রববেই। তার 2 গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ডাচরা। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সুইডেন। ইসাক লাগারবিয়েলকের
একটি হেড থেকে গোল এলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির আগে কয়েকটি আক্রমণেও নেদারল্যান্ডসকে চাপে ফেলেছিল সুইডিশরা। দ্বিতীয়ার্ধে অবশ্য আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের অসাধারণ অ্যাসিস্ট থেকে সহজ ফিনিশে ব্যবধান ৩-০ করেন কোডি গাকপো। ৭ মিনিটের মাথায় ক্রিসেন্সিও সামারভিলের দারুণ সৃষ্টিশীলতায় নিজের দ্বিতীয় গোলও করেন গাকপো। ৪-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সুইডেন কিছুটা আসা জায়গায় ৫৯ মিনিটে অ্যান্থনি আলাঙ্গার পাল্টা আক্রমণ থেকে করা গোলে, তবে সেটিই ছিল তাদের একমাত্র সান্ত্বনা। ম্যাচের শেষ দিকে সামারভিল নিজেও গোল করে নেদারল্যান্ডসের বড় জয় নিশ্চিত করেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুয়েলার্সের দোকান। সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল যাচ্ছেন ভ্যান্স, শাহবাজ, মুনিরও। হরমুজে ইরান টোল বসাবে না, বসাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। এবং শেষ মুহূর্তে নাটকীয় জয়ে নকআউটে জার্মানি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্তে কিছু সময়ের জন্য মুখোমুখি অবস্থান নেন বিজিবি ও বিএসএফ সদস্যরা। শনিবার সকাল 10টার দিকে উপজেলা চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। এদিকে দুই সীমান্তরক্ষী বাহিনীর এমন মুখোমুখি অবস্থানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বিজিবি সদস্যদের বলতে শোনা যায়, এক পাও সরব না এখান থেকে, আপনারা আগে সরে যান, তারপর আমরা সরে যাব। বিজিবির এমন কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটে এবং পুশিনের চেষ্টা বন্ধ করে। এর আগে শুক্রবার দিনগত রাতে চৌকা সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে তারা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে শনিবার দুপুর 12:30টার দিকে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশিনের চেষ্টার প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবির বাধার মুখে তারা শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। কোনোভাবেই যেন বিএসএফ পুশিনের ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। তিনি জানান, পুশিনের চেষ্টার শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ ছিলেন। রিসোর্টের ৫০১ নম্বর কক্ষের আলোচিত ঘটনা নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন ৫০১ ছিল তৎকালীন সরকারের একটি ব্যর্থ রাজনৈতিক প্রকল্প, যার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। মামুনুল হকের ভাষ্য অনুযায়ী ২০২১ সালের ৩রা এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক সহ অনেকেই সেখানে উপস্থিত হয়ে তাকে ও তার স্ত্রীকে হেনস্থা করেন বলে দাবি করেন তিনি। তিনি জানান, রিসোর্ট কর্তৃপক্ষ তাকে জানায় যে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। পরে দরজা খোলার পর একদল মানুষ কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইস থেকে সরাসরি সম্প্রচার শুরু করে। মামুনুল হকের দাবি, তিনি এবং জান্নাতারা তখন নিজেদের বৈবাহিক সম্পর্কের বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছিলেন। পরে তাদের থানায় নেওয়ার সিদ্ধান্ত হয় বলেও তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে জান্নাতারার সঙ্গে নিজের বিয়ের বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মামুনুল হক। তিনি জানান, জান্নাতারা আগে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন। পরে বিবাহ বিচ্ছেদের পর তাদের মধ্যে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। বিয়ে গোপন রাখার কারণ হিসেবে তিনি সামাজিক ও পারিবারিক জটিলতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে রিসোর্টে অন্য পরিচয় ব্যবহারের বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। পোস্টে মামুনুল হক আরও অভিযোগ করেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে, ফোন আলাপ ফাঁস করা হয়েছে এবং তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থার চাপ, আদালতের সাক্ষ্য এবং তার বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন অভিযোগ নিয়েও বক্তব্য দেন তিনি। মোতাবিয়ে বা চুক্তিভিত্তিক বিয়ের অভিযোগও তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। সবশেষে আলোচিত 501 নম্বরকে তিনি নেতিবাচক নয়, বরং নিজের ভাষায় বিজয়ের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, এই ঘটনাই প্রমাণ করেছে তার বিরুদ্ধে নেওয়া পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। তবে মামুনুল হকের এসব বক্তব্য তার ব্যক্তিগত দাবি ও ব্যাখ্যা। বিষয়টি নিয়ে অতীতেও নানা বিতর্ক ও ভিন্ন মত ছিল, যা জনপরিসরে আলোচিত হয়ে আসছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। চীনের নির্মিত 20টি জে-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ। এই যুদ্ধবিমান কেনার খবরে দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে, জে-10C যুদ্ধবিমান কি? এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের কি লাভ, আর এই চুক্তিতে কেন অস্বস্তি সৃষ্টি হচ্ছে ভারতীয় নিরাপত্তা মহলে? জে-10C মূলত একটি 4.5 প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশ যুদ্ধ অপারেশন সিন্দুর এ পাকিস্তানি বিমান বাহিনীর জে-10C ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শনের পর এই বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বহুগুণে বেড়ে যায়। এই যুদ্ধবিমান এমনভাবে ডিজাইন করা যাতে বিশ্বের প্রায় অধিকাংশ ম্যানুভারিং করা সম্ভব, অর্থাৎ শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেয়া যায় এই বিমানে। এই যুদ্ধবিমান মাল্টিরোল ভূমিকাও পালন করে, অর্থাৎ ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ধরনের কাজই এই যুদ্ধবিমানের মাধ্যমে করা যাবে। জে-10C যুদ্ধবিমানের সবচেয়ে বড় সুবিধা হলো এটি অনেক কম জায়গায় টেক অফ করতে পারে। এটি বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা ঘাঁটি থেকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া এই যুদ্ধবিমানের আরেকটি বৈশিষ্ট্য হলো শব্দের চেয়ে দ্বিগুণ এর গতিবেগ, অর্থাৎ এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায়তে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে নতুন সমন্বয় দেখা যাচ্ছে। চীনায় আধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হলে আঞ্চলিক শক্তির সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা। প্রতিবেদনের বিশ্লেষণ বলছে, বাংলাদেশে চীনের প্রতিরক্ষা ও অবকাঠামো বিনিয়োগ মিলিয়ে একটি বৃহত্তর কৌশলগত প্রভাব বলয় তৈরি হচ্ছে। এ পদক্ষেপ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবেও দেখা হচ্ছে। তবে চীনের জে-10CE যুদ্ধবিমান কেনাকে সম্ভবত শুধু একটি সাধারণ সার্বভৌম প্রতিরক্ষা ক্রয় হিসেবে দেখবে না ভারত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাতের নীরবতা, দিল্লির